প্রেম ঘোর পর্ব 17 লিখেছেন নার্গিস সুলতানা রিপা। আমি কণ্ঠে রূপা। মা, নৌসিনের মুখটা দেখো, শুকিয়ে গেছে একদম। ওর খারাপ লাগছে খুব মেবি, বাট বলছে না। আমি ওদেরকে ডিনার করে নিতে বলি। গেস্টরা তো সব চলে যাচ্ছে। বাবা, তুমি, কাকা তো আছো বাকিদের বিদায় জানানোর, সাদাতের ভাবি বলে। শুকোবে না মুখ? সেই কখন থেকে বসে আছে, এখন প্রায় 11টা বাজে। আমারই তো খারাপ লাগছে। তুমি যাও নিলয়, লীলা আর জামাইকে সাথে নিয়ে ডিনার করে নাও, সাদাত আর নৌসিনের সাথে, সাদাতের মা বলে। ওকে মা, অরূপ কিন্তু ছোট কাকাইয়ের সাথে দেখো ওকে। আমি যাচ্ছি। যাও। আর ওদের ডিনার শেষে কি সরাসরি নৌসিনের বাড়িতে পাঠাবে নাকি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর? আমি তো চেয়েছিলাম জপন কাল সকালে পাঠাতে। নৌসিনের বাবা এত করে বলল তাই আজই রাজি হলাম। মেয়েকে বিয়ে দিয়ে নৌসিনের বাবা একদম দিশেহারা হওয়ার মতো। একমাত্র মেয়ে বলে কথা। ঠিক বলেছ, ভদ্রলোক মেয়েকে এখন এখানে এসে না দেখতে পেয়ে মুখটা কালো করে ফেলেছিল। পরে মেয়েকে আসতে দেখে যা খুশি হলো। আর এখান থেকেই যাবে। এখন ডিনার করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নৌসিনের বাসায় পৌঁছাতে 1টার মতো বাজবে। আচ্ছা, যা ভালো মনে হয় করো তুমি। সাদাতের মায়ের খুব ভরসা নিজের বড় বউয়ের ওপর। তাই তো সব দায়িত্ব বড় বউয়ের নির্বিঘ্নে দিতে পারেন। বড় বউ কম চায় না, সব কিছুর ঠেলা সামলে নেয়। সাদাত, নৌসিনকে নিয়ে ডিনার করবি চল, এখানে আর বসার দরকার নেই, ভাবি বলে। আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, 11টা বাজে প্রায়। নৌসিন চলো, সাদাত বলে। এখন আবার ডিনারও করতে হবে? বাট আমার তো ক্ষুধা লাগেনি, নৌসিন বলে। 3 দিন না খেয়ে রইলেও তোমার ক্ষুধা লাগবে না, সেজন্য তো আর না খেয়ে থাকবে না। চলো এখন, সাদাত বলে। নৌসিনকে একরকম জোর করেই সাদাত আর ওর ভাবি ডিনার করতে নিয়ে যায়। সাদাত, নৌসিন, নীলার বর, সাদাতের বড় ভাই আর ভাবি একসাথে বসেছেন ডিনার করার জন্য। ওয়েটার খাবার সার্ভ করছে। কি ব্যাপার নৌসিন, তোমাকে তো খুব ক্লান্ত লাগছে, নীলার হাজব্যান্ড বলে। ভাইয়া, তুমিও বলছো এই কথা, তবে আমি একটা সত্যি কথা বলি। শিওর? আমার এতক্ষণ বসে থাকতে থাকতে কোমর তো ব্যথা হয়েছে, তার থেকে মেরুদণ্ড ব্যথা করছে বেশি। সাদাতের বড় ভাই হাসছেন। দাদা ভাই, তুমি হাসছো? সাদাত তো দাঁড়িয়ে তো এদিক ওদিক যাচ্ছিল, গল্প করছিল, আর আমি সেই কখন থেকে বসে। কান্না এসে গিয়েছিল প্রায়, নৌসিন বলে। সেটাই কি স্বাভাবিক না? এতক্ষণ ধরে রিসেপশন হয় নাকি? বাবা আর কাকা যে কি করে না, এত লোক দাওয়াত করে মানুষ। অফিসের পিয়নের মেয়ে আর মেয়ে জামাইও আসছে, আর ব্যবসার সব লোক তো আছেই, নীলা বলে। আরে আমারই তো বিরক্ত লাগছে। আর নৌসিন যে ভারী ভারী গহনা আর শাড়ি পরে ঠাই বসেছিল, কান্নাটা আসাই নর্মাল, ভাবি বলে। আসলেই নৌসিনের আজ প্যারাটা বেশি হয়ে গেল, দাদাভাই বলে। নো টেনশন, সব যে ভালোই শেষ হলো তাতেই আলহামদুলিল্লাহ। এরপর তো আর প্যারায় পড়তে হবে না, ভাবি বলে। ডিনারটা করেই ওদের পাঠিয়ে দিচ্ছি ওই বাড়িতে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে। বুঝলে নৌসিন, নীলার বর বলে। হ্যাঁ, তাই করা হবে। ডিনারের পরেই রওনা দিবি, গাড়ি রেডি আছে তোদেরটা। কাকি বাসায় গেল, আবার ড্রাইভার নিয়ে গেছে বাড়ি। আমি ড্রাইভারকে ডিনার করিয়ে বিদায় দিয়েছি, যেহেতু সাদাতই ড্রাইভ করে, ভাবি বলে। এখান থেকে যাব নাকি? সাদাত বলে। আর বাসায় গিয়ে কি করবি? লেট হবে বাসায় গেলে। তার চেয়ে সরাসরি ওই বাড়িতে চলে যাবি, ভাবি বলে। বাট আমি তো দরকারি কিছুই আনিনি, ওই বাড়িতে ব্যবহার করব কি? সাদাত বলে। তোর সে চিন্তা করতে হবে না, আমি ব্যাগ রেডি করে রেখেছি, তোর যা যা লাগবে সব দেওয়া আছে, তোর গাড়িতেই ব্যাগ রাখা, ভাবি বলে। ভাবি, তুমি আসলেই পারো। এত কিছুর মাঝেও সাদাতের ব্যাগ গুছিয়ে আনতে ভুলোনি, নীলা বলে। আমি তো জানতাম বাবা কোনো অনুষ্ঠান কি কম লোকের দাওয়াত করে নাকি। জানা ছিল আমার যে এত লোক আসবে, তাই সময়টাও বেশি লাগবে, তাই আগে থেকে সব রেডি করে রেখেছি, ভাবি বলে। সবার সামনে খাবার দেওয়া হয়ে গেছে এতক্ষণে।
এরপর আমার বাসায় যাব, তাহলে বাসায় গিয়ে খেয়ে নিব, তাহলেই তো হয়, তাই না? নৌসিন বলে। কি পাগল তুই? এখান থেকে না খেয়ে যাবি নাকি? এখন খা, পরে বাসায় গিয়ে আবার খেয়ে নিস, ভাবি বলে। এখানে খেয়ে আবার বাসায় কিভাবে সম্ভব? আসলেই আমার না এই হাই ফুড খেতে একদম ভালো লাগে না, তাই বললাম যদি বাসায় গিয়ে একটু সাদা ভাত খেয়ে নেই তবে খুব ভালো লাগবে আমার। নৌসিন বলে, কি বলিস তুই? নিজের রিসেপশনের খাবার না খেয়ে বাসায় গিয়ে সাদা ভাত খাবি? এটা যদি মা শোনে রাগ করবে। তাছাড়া আমরা সবাই তোর সাথে খেতে বসলাম, অন্তত আমাদের জন্য খা, ভাবি বলে। চুপচাপ খাবারটা খেয়ে নাও নৌসিন, সাদাত বলে। সবার কথা শুনে নৌসিন এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও 1 চামচ দরজা মুখে তুলে, আর সবাই খাওয়া শুরু করেছে। 1 চামচ মুখে নিয়েছে নৌসিন, বাট পাশে সাদাত বসেছে বিএফ নিয়ে। সেটার ঘ্রাণ যেন, বিএফ মানে কি আমি সঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও। সো আবার একবার পড়ছি লাইনটা। 1 চামচ মুখে নিয়েছে নৌসিন, বাট পাশে বসে আছে সাদাত বিএফ নিয়ে। সেটার ঘ্রাণ যেন নৌসিনের ভেতরে ঢুকে গেছে। তাই তো 1 চামচ দরজা মুখে নিয়েই বিষম খায়, জোর করে খেলে যা হয় আর কি। নৌসিন কাশতে শুরু করে। এই কি হলো সাদাত, পানি দে ওকে, নীলা বলে। সাদাত হাতে গ্লাস নিয়ে পানি নিয়ে কোনো রকম দরজা গিলে ফেলে। আমি পারবো না আর। সাদাত বিএফ খাচ্ছে, কেমন একটা গন্ধ আসছে, সেই গন্ধ আমার খাবারের সাথে মিশে গেছে, সেজন্য আমি ভীষণ খেলাম। এখন আর ঢুকবে না খাবার আমার ভেতরে, নৌসিন বলে। আল্লাহ, সাদাতের প্লেটের গরুর গন্ধ ওর খাবারে গেছে, কি কথা! এর চেয়ে ভালো করে তো অরূপ খেতে পারে, নীলা বলে। সাদাত, এত কথার কি আছে? লীলার বর বলে। চোখ দিয়ে কিছু ইশারা করেন। সাদাত বুঝতে পারে সেটা। আরে ঠিক বলেছ দোলা ভাই, কোনো কথার দরকারই নেই। কথাটা বলেই বাম হাতে নৌসিনের মুখ চেপে ধরে নিজের চামচটা সাইডে রাখে, আর ইচ্ছা করেই ওর প্লেট থেকে পোলাও আর গরুর তেহেরি নিয়ে নৌসিনকে খাইয়ে দেয়। নৌসিন ফেলে দেওয়ার চেষ্টা করেও পারে না। সাদাত যেভাবে গাল চেপে ধরেছে, খাবার গেলা ছাড়া আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়েই খাবারটা গিলে নেয় নৌসিন। এখানেই শেষ নয়, সাদাত মুখ চেপে ধরে রেখে একইভাবে 7-8 বার নৌসিনের মুখে খাবার দেয়। গিলতে বাধ্য নৌসিন। নৌসিনের চোখ দিয়ে পানি বের হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে। যেই সাদাত আবার খাবার দিতে যাবে হাত দিয়ে পানি ইশারা করে। আরে সাদাত থাম, আটকে যাবে খাবার, পানি দে ওকে, ভাবি বলে। সাদাত মুখটা ছেড়ে দিয়ে পানি এগিয়ে দেয়। নৌসিন গ্লাস হাতে নিয়ে এক ঢুকে পুরো পানি খেয়ে নেয়, আবার আর এক গ্লাস নিয়ে গপ গপ করে পানি খায়। বেচারির বমি আসছে, তাই এভাবে পানি খাচ্ছে। একবার ওর বাবা কোরবানি ঈদে এমন জোর করে গরুর গোশত খাইয়ে দিয়েছিল, তারপর বমি করতে করতে বিএফ তো বের হয়েই গেছে, সাথে পেটের বাকি খাবারও। বাট এখানে বমি করে দিলে সবার ডিনারটা নষ্ট হয়ে যাবে, তাই পানি খেয়ে কন্ট্রোল করার চেষ্টা করছে। 2.5 গ্লাস পানি খেয়ে থামে নৌসিন। পাশে বসে সবাই সাদাতের খাওয়ানোর স্টাইল আর নৌসিনের অবস্থা দেখে হাসতে হাসতে পুরো শেষ। নৌসিন সাদাতের দিকে তাকায়। সাদাত কিছু হয়নি এমন একটা ভান নিয়ে হাতে চামচ তুলে নিয়ে আবার খেতে শুরু করে। সাদাত, তুমি এত খারাপ, আর কোনোদিন তোমার পাশে খেতে বসবো না আমি। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, একদম গায়ে কাটা দিচ্ছে। তুমি জানো না বিএফ খাই না আমি? দিলেই যখন, পাশে তো মাটন আর চিকেনও ছিল, বিএফটাই দিলে। তোমার সাথে আমি আর কোনোদিনও খেতে বসবো না, জীবনেও না। আস্ত খারাপ তুমি। সবাই হাসতে হাসতে শেষ পুরো। পাশে দাঁড়িয়ে থাকা ওয়েটারও না হেসে পারছে না। তোমার বসার দরকার নেই, আমি বসে যাব। আল্লাহ, এভাবে মানুষকে গালে চেপে ধরে কেউ খাওয়ায়? গাল ব্যথা করতেছে। এভাবে মুখে পুরে গরুর বাচ্চা বাছুরকে মেডিসিন খাওয়ানো হয়, কোনো মানুষ আর একটা মানুষকে এভাবে খাওয়ায় না কখনো, নৌসিন বলে। তার মানে তুমি কি? সেটা বললে আবার খারাপ দেখায়, শ্বশুরকে বলা হয়ে যাবে, তাই আর বললাম না। এখন চুপচাপ বসে আমার খাওয়া দেখো, কথা বলো না। আমার খেতে প্রবলেম হবে কথা বললে, সাদাত বলে। খাও খাও, রাক্ষস একটা।
কথাটা বলেই নৌসিন পাশে থাকা এক বাটি মাটন সাদাতের প্লেটে ঢেলে দেয়। নাও এটাও খাও, বিএফ উইথ মাটন, খুব টেস্টি। অট্টহাসিতে মেতে ওঠে নৌসিন। এই মেয়েটার রাগ নেই একদম। অন্য কাউকে এভাবে জোর করে খাওয়ালে রাগে ফুলে যেত, বাট ও হাসতে হাসতে সাদাতের প্লেটে মাটনটা দিয়ে দেয়। সাদাত কম যায় না, সব একটা একটা করে খেতে থাকে। আহ, দারুণ খেতে। মাটনটা তুলে দেওয়ার জন্য ধন্যবাদ। রাক্ষস, খাও তুমি। নৌসিনের মুখের সামনে এক চামচ পোলাও তুলে নিয়ে যায় আবার সাদাত। আর একটু খেয়ে দেখো, এবার মাটন দেওয়া। সাদাত, মুখটা সরিয়ে নেয় নৌসিন। এবার উঠে যাব কিন্তু আমি। সাদাত, থাম এবার, তাড়াতাড়ি শেষ কর। তুই বস এখানেই, কোথাও যেতে হবে না তোর, ভাবি বলে। ওকে, আমিই খাই, সাদাত বলে। আমি উঠলাম, আমার হয়ে গেছে, সাদাতের বড় ভাই বলে। ওইদিকে অরূপকে একটু খেয়াল করো, ছোট কাকাইয়ের কাছে আছে মনে হয়, ভাবি বলে। ঠিক আছে, দেখে যাব। তারপর আমাকে ভেতরে পাবে না, আমি পার্কিংয়ের দিকে যাচ্ছি, পরে আসছি আবার ভেতরে। কেন পার্কিংয়ে কেন? গাড়িতে সবগুলোই রাখা, ড্রাইভারও তো আছে। আমি তো শুধু সাদাতের ড্রাইভারকে ছেড়ে দিলাম, ভাবি বলে। না, সবগুলো নাই, একটা প্রাপ্তি নিয়ে গেল বাসায়। দেখি ড্রাইভার আনলো কিনা সেটা। আনলে তুমি আর অরূপ চলে যেও বাসায়, তাই দেখে আসি। ও মা, সে কি? প্রাপ্তি বাসায় চলে গেল কেন? দেখাও করলো না আমার সাথে যাওয়ার সময়, নৌসিন বলে। আমি বাইরের দিকে গেলাম তো দেখি গাড়িতে একা একা বসে আছে, মুখটা শুকনো লাগছে। জানতে চাইলে বলে, দাদা ভাই, আমার মাথা ব্যথা করছে, তাই বাইরে এসে বসেছি। ভেতরে তো অনেক লোক, সাউন্ড অনেক। তাই পরে ড্রাইভারকে বললাম ওকে ছেড়ে দিয়ে আসতে। ও, হঠাৎ মাথা ব্যথা কেন হলো আবার? নৌসিন বলে। হবে না কেন? কালো গ্লাস পরেনি, আজও পরে আসেনি। কাকি কত করে বলল চশমা পর, বাট ও শুনলে তো। তাই নিশ্চয়ই মাথা ব্যথা হয়েছে। কবে যে বড় হবে গাধীটা, নীলা বলে। সবাই খাওয়া শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হয়। গেস্টরা সব চলে গেছে। নৌসিন আর সাদাতকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর সবাই অন্য 2 গাড়িতে উঠে যায়। সাদাত, সাবধানে চালাস গাড়ি, সাদাতের মা বলে। বাই বাই টেডি বিয়ার, অরূপ বলে নৌসিনকে। বাই সোনা, নৌসিন বলে। আচ্ছা, আমি ছাড়লাম গাড়ি তাহলে নাকি, সাদাত বলে। রওনা দে তুই, সাদাতের বাবা বলে। মা আসছি, ভাবি, আপু আসছি, নৌসিন বলে। সাদাত শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। সাদাতের বাবা ফোন করে নৌসিনের বাবাকে ওদের রওনা দেওয়ার খবর জানায়, আর নিজেরাও বাসার উদ্দেশ্যে বের হয়। 10 মিনিটের মধ্যেই সাদাতের বাসার সবাই বাড়িতে ঢুকে যায়। সেন্টারটা বাসা থেকে কাছেই ছিল একদম। সবাই খুব টায়ার্ড, তাই যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর প্রাপ্তি অনেক আগে এসেছে, অথচ ফ্রেশ হয়নি, আর জামাটাও চেঞ্জ করেনি, অমনি শুয়ে ঘুমাচ্ছে। ওর মা রুমে গিয়ে ঘুমাচ্ছে দেখে আর ডাকেনি। লাইটটা বন্ধ করে দিয়ে নিজের রুমে শুয়ে পড়েন তিনি। আর পাশের রুমে মহারানী রিদি নৌসিনের বিয়ের একটা ছবিতে কলম দিয়ে ইচ্ছে মতো তাকাচ্ছে। এমনভাবে শ্বাস নিচ্ছে, রেগে কেউ দেখলে ভাববে বিষাক্ত সাপ ফনা তুলছে। কিন্তু সাদাত আর নৌসিন এখনও রাস্তায়, শ্যামলী টু উত্তরা পৌঁছাতে প্রায় 1 ঘন্টা তো লাগবেই। এমন সময় আরও 20 মিনিটের মতো লাগবে প্রায় ওদের পৌঁছাতে। সাদাতের ভাবি ফোন করে অবশ্য খবর নিয়েছে ওদের। তুমি আজকে কি করলে সাদাত? এটা, নৌসিন বলে। কোথায় কি করলাম? কি খারাপ তুমি? আমার তো এখনও পেটে উল্টোপাল্টা করতেছে এই বাজে খাবারগুলা। আমি লাইফে 2nd বার বিএফ মুখে নিলাম, বাট খেলাম প্রথমবার। কারণ প্রথম যেদিন বাবা জোর করে মুখে পুরে দিয়েছিল তোমার মতো, সেদিন খেতে পারিনি, বমি হয়ে গেছে সব। বাট আজ সবার সামনে কোনো মতো পানি দিয়ে সামলে নিলাম, নৌসিন বলে। আরও দিতাম মুখে, বাট আটকে যাওয়ার ভয়ে দিইনি, সাদাত বলে। রাক্ষস কোথাকার, রাক্ষসী। এটা কি বললে? আমি মোটেই তোমার মতো এত খাই না, তাই আমি রাক্ষসী নই। আরে খাও আর না খাও, আমি রাক্ষস হলে আমার বউ তো রাক্ষসীই হবে।
তাই আমি রাক্ষস হলে সিম্পলি তুমিও রাক্ষসী। তোমার সাথে আমি পারবো না কোনোদিনও, তাই কথা না বাড়ানোই বেটার হবে, নৌশিন বলে। যাই বলো, তোমার মুখটা দেখার মতো হয়ে গিয়েছিল লাস্টের দিকে। তুমি তো বলবেই, আমার খুব খারাপ লাগতেছিল লাস্টের দিকে, নৌশিন বলে। আর একটু ওয়েট করো, এসে গেছি প্রায়। রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। তবে আমি রেস্ট নিতে দিই কি না সন্দেহ আছে, সাদাত বলে। সাদাত থামো, তুমি চুপচাপ সামনে তাকিয়ে ড্রাইভ করো। সাদাত আর নৌশিন পৌঁছে যায় নৌশিনের অ্যাপার্টমেন্টের সামনে। নৌশিনের বাবা আগে থেকেই নিচে দাঁড়িয়েছিল। ওদের দেখা মাত্রই নিয়ে চলে আসে নিজেদের ফ্ল্যাটে। নৌশিনরা আবার থাকে 12 তলার ওপরে, তাই লিফটই শেষ পর্যন্ত ভরসা। নৌশিনের বাসার তো সবাই তো মেয়ে আর মেয়ে জামাইকে দেখে আনন্দে আত্মহারা। বিশেষ করে নৌশিনের বাবার খুশি যেন আর ধরে না মেয়েকে বাসায় এনে। সো এই পর্যন্তই ছিল প্রেমঘোর পর্ব 17। পরবর্তী পর্ব খুবই শীঘ্রই আসবে, সাথেই থাকুন। টাটা।